আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে বিশাল ভোটের ব্যবধানে এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। সংসদে তাদের আধিপত্য থাকবে অনেক অনেক বেশি এবং সারা বাংলাদেশে যেভাবে তারা জয়লাভ করেছে, এতে করে পথে ঘাটে মাঠে তাদের আধিপত্য থাকবে আওয়ামী লীগ জমানায় ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের চাইতে অনেক অনেক বেশি। এ কারণ হলো আওয়ামী লীগ জমানাতে আওয়ামী পান্ডারা দুর্নীতি করেছে, অন্যায় করেছে, কিন্তু ওই সময়টাতে সামাজিক যে সংহতি এটি এখনকার সময়ের চাইতে ভালো ছিল। মব ছিল না, বিএনপি জামাত থেকে শুরু করে অন্য যে সকল বিরুদ্ধ পথ এবং মতের যারা লোকজন ছিলেন তারা অ্যাটলিস্ট পুলিশের কাছে যেতে পারতেন, মামলা করতে পারতেন, প্রকাশ্যে চলাফেরা করতে পারতেন এবং সমাজের যারা গুণীজন তাদের যথেষ্ট একটা সম্মান ছিল। আমি 2018 সনে আওয়ামী লীগ থেকে চলে যাই এবং বিএনপি মনোনয়নে নির্বাচন করি। তো সেক্ষেত্রে কি ধরুন, আমার তো আসলে যদি সেই ইউনূসের জমানায় হতো আমাকে তো পাড়িয়ে মারা হতো। আওয়ামী লীগ ক্ষমতায় তাদের দলের একজন আলোচিত সংসদ সদস্য দল ত্যাগ করে বিএনপিতে যোগদান করল। তারপর সেই সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য প্রকাশ্যে রাজপথে ঘুরে বেড়ালো। আমার বাসাটা ছিল ঢাকা কলেজের পেছনে। সকালে বিকালে আমি সেখান থেকে যখন যেতাম ঢাকা কলেজের সামনে, গভীর রাত পর্যন্ত 1টা-1.5টা পর্যন্ত 100, 150, 200 এরকম ছাত্রলীগের ছেলেরা ভিড় করতো, আর দিনে তো আরো বেশি। কিন্তু কখনো ছাত্রলীগের, যুবলীগের বা আওয়ামী লীগের কোনো মানুষ আমার দিকে ওই জমানাতে চোখ বাঁকা করে তাকায়নি, একটি অশ্লীল শব্দ উচ্চারণ করেনি এবং আমাকে কখনো আওয়ামী লীগ জমানাতে মোবাইলে টেলিফোন করে কোনো একজন মানুষ দলকে সমালোচনা করার জন্য, আমি তো ওই সময়টাতে শেখ হাসিনা থেকে শুরু করে দলের প্রায় সবাইকে নির্মম নিষ্ঠুরভাবে সমালোচনা করেছি। এখন সেই গত 17 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সমালোচনা করেছি তার সাথে 100 গুণ বেশি সমালোচনা করেছি শেখ হাসিনা। কই কোনো পুলিশ কর্মকর্তা, কোনো ডিবি, কোনো ডিজিএফআই থেকে শুরু করে অন্য কোনো যে মাস্তান, তারা কেউ কখনো আমাকে টেলিফোন করে একটা বাজে কথা বলেনি, বরং রাস্তায় দেখা হলে তারা সম্মান প্রদর্শন করেছেন, তারপর সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন। এবং আরো অবাক করার ব্যাপার হলো যে সরকারি অফিসগুলোতে যদি কোনো কাজের জন্য আমি যেতাম, ফোন করতাম নিজের জন্য বা অন্য কারোর জন্য, মানে এতটা সাহায্য এবং সহযোগিতা পেতাম যেটি কল্পনা করা যায় না। কেন হতো, কি হতো আমি জানি না। বহু মানুষ, তাদের জন্য চাকরির তদবির করেছি, বহু মানুষকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছি, বহু মানুষকে পুলিশের সাহায্য দিয়েছি, বহু মন্ত্রীকে টেলিফোন করে বহু এলাকার উন্নয়নের কর্মকাণ্ড করিয়ে দিয়েছে আওয়ামী লীগ জমানাতে 2018 থেকে একেবারে শেষ দিন পর্যন্ত। কিন্তু গত 17টি মাসে কোনো সরকারি দপ্তরে একটা টেলিফোন করার সাহস আমার ছিল না। গত 17টি মাসে গাড়ি চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাওয়ার সাহস আমার ছিল না। এমনকি রিকশায় করে হেঁটে কোনোদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমি যাইনি গত 17 মাসে। অথচ যেদিন শেখ হাসিনাকে গালাগাল করতাম, যেদিন স্বরাষ্ট্রমন্ত্রীকে গালাগাল করতাম, সেই দিন এমনও গেছে পকেটে 4-5 লাখ টাকা ওই শেষ বিকেলে কালেকশন ব্যাংকে জমা দিতে পারিনি, সেই 4-5 লাখ টাকার একটা ব্যাগ হাতে, তো সবসময় ঘড়ি থাকে, মোবাইল থাকে, 2টো মোবাইল থাকে, মানে আমাকে ছিনতাই করলে যে কোনো সময় 10-12 লাখ টাকা হয়তো ওই সময় পাওয়া যেত। তো অফিস থেকে, আমার অফিস প্রেস ক্লাবের সামনে, এখান থেকে রাত্রি 10টা-11টার সময় বের হয়ে হেঁটে হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে নিউ মার্কেট হয়ে পায়ে হেঁটে আমার বাসায় গিয়েছি। মনের মধ্যে কোনো ভয় ছিল না, আতঙ্ক ছিল না এবং আমার জীবনে কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু সেই আমি গত 17 মাসে কোনো সরকারি অফিসে যাওয়ার প্রশ্নই তো আসে না, আর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার আমার যাকে বলা হয় দুঃসাহস কখনো হয়নি। তো বোঝার চেষ্টা করুন গণতন্ত্র, সহনশীলতা কোন পর্যায়ে চলে এসেছে শেখ হাসিনার পতনের পর। এরপর থানা পুলিশকে কি ফোন করব, পুলিশের যে সকল কর্মকর্তাদের সঙ্গে পরিচয় ছিল
সেই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে বহু পুলিশ কর্মকর্তা অনেকে চাকরি হারিয়েছেন, অনেকে জেলে গেছেন, অনেকে পালিয়ে বেড়াচ্ছেন। তো তাদের যে দুঃখের কথা, কাহিনী, সেগুলো শোনার পর কোনো থানায় গিয়ে মানে কোনো একটা ব্যাপারে কারো সাহায্য চাইবো, এই সাহসী আমার হয়নি। বরং আমার কাছে যারা পুলিশি সহযোগিতার জন্য বিভিন্ন সময় সুপারিশ করেছেন, আমি বলেছি যে আরে বাবা, পুলিশই তো বাঁচছে না এখন, পুলিশই তো বিভিন্ন মানুষের সাহায্যের জন্য তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, বাধ্য এই সমস্ত ব্যাপার মিনিমাইজ করে সবকিছু। তো এই যে একটা মানে ট্রেন্ড গত 17 মাসে চালু হয়েছে, এটি বিএনপি ক্ষমতা গ্রহণের পর রাতারাতি চলে যাবে এটা আমার মনে হচ্ছে না। বরং গত 17 মাসে যে সকল বিশৃঙ্খলা হয়েছে আর্থিক খাতে, তারপর আন্ডারওয়ার্ল্ডে, ব্যবসা বাণিজ্যে, বিশেষ করে 2 নম্বরী ব্যবসা বাণিজ্যে, টেন্ডারবাজিতে, এর প্রায় 99% কাজই বিএনপির লোকজন করেছে। সিটি কর্পোরেশনের টেন্ডার, সিটি কর্পোরেশনগুলোর ময়লার কাজ, পাড়া মহল্লার ডিশ ব্যবসা, ফুটপাতের চাঁদাবাজি, দখল বাণিজ্য, আওয়ামী লীগের বিভিন্ন সহায় সম্পত্তি দখল করে সেগুলো আত্মসাৎ করার যে চেষ্টা, আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে, জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে একের পর এক উপর্যুপরি মামলা দিয়ে শত শত হাজার হাজার কোটি টাকা লোপাট করার যে অভিযোগ, তাদের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে, নাকি চরমোনাইয়ের পীর সাহেবের বিরুদ্ধে? আল্লাহর ওয়াস্তে একটু বুকে হাত দিয়ে বলুন তো কাদের বিরুদ্ধে? এখন যারা এই ধরনের কাজকর্ম করেছেন, প্রায় তাদের সবার মধ্যে একটা ভয় ছিল যে জামাত ক্ষমতায় চলে আসবে। কেন আসবে? এর কারণ হলো জামাত সততার প্রচার করছে, জান্নাতের টিকিটের কথা বলছে, তারপর তাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ, তাদের দুর্নীতি, অনিয়ম, এ সকল কথাবার্তা তারা বলছে। তো কাজেই জনগণ হয়তো জামাতকে ভোট দিয়ে দেবে। কিন্তু যখন শেষ পর্যন্ত দেখা গেল যে জামাত জয়লাভ করেনি, বরং যে বিএনপির বিরুদ্ধে জামাত অভিযোগ করত যে তারা চাঁদা আদায় করে, চরমোনাই যাদের বিরুদ্ধে বলতো চাঁদা পড়ে পল্টনে, চাঁদা যায় লন্ডনে, তারপরে তারেক রহমান সাহেবের ঘেড়ি ভাঙা, কোমর ভাঙা, মিলিটারির মায়ের ফ্যানের সঙ্গে টানিয়ে বেদম প্রহার, এ সকল কথাবার্তা বলে তারেক রহমান সাহেবকে যারা ছোট করার চেষ্টা করেছেন, কার্যত দেখা গেছে যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন এবং জনগণ ওই যারা চাঁদার অভিযুক্ত সেই দলকেই জনগণ ভোট দিয়েছে। ফলে যারা চাঁদাবাজ, দখলবাজ, মামলাবাজ, গত 17 মাসে নবরূপে যারা যাকে বলা হয় অভিষিক্ত হয়েছেন, নবরূপে যারা ক্ষমতায় ফিরে এসেছেন, তারা চিন্তা করবেন যে আমাদের তো জনগণ ভালোবাসে। যদি চাঁদাবাজি অন্যায় হতো, দখলবাজি অন্যায় হতো, তাহলে তো লোকজন আমাদেরকে ভোট দিত না। যেহেতু লোকজন আমাকে ভোট দিয়েছে, ইট মিনস এটা বৈধ। এই বাংলাদেশে এটা আমাদের অধিকার, এটা আমাদের মানবাধিকার, এটা আমাদের রাজনৈতিক অধিকার। কাজে আমরা চাঁদাবাজি করব, সিরিয়াসলি চাঁদাবাজি করবো, যে যাই বলুক না কেন। এর কারণ হলো তাদের যারা প্রতিপক্ষ, তারা তো চাঁদাবাজিকে মেইন ইস্যু করে নানাভাবে তারা প্রচার চালিয়েছে, প্রোপাগান্ডা চালিয়েছে, কিন্তু জনগণ তো রেসপন্ড করেনি। তো জনগণ যেহেতু রেসপন্ড করেনি, কাজে আমরা অবশ্যই চাঁদাবাজি করব। তো এদের সংখ্যা কত হবে? 10 লাখ, 20 লাখ, 50 লাখ, যারা এই যে বিএনপির ক্ষমতার কালে নিজেদেরকে ভীষণ রকম বেপরোয়া, ভীষণ রকম শক্তিশালী, ভীষণ রকম যাকে বলা হয় যুদ্ধমদেহী বানিয়ে ফেলেছেন। তারা যদি আগামীতে এই যে সকল চাঁদাবাজি কর্মকাণ্ড, সেগুলোর পরিমাণ বাড়িয়ে দেন, জনগণের উপর অত্যাচার বাড়িয়ে দেন, আত্মবিশ্বাসে অতিরিক্ত বিজয়ের আনন্দে, তাহলে সকল দায় দায়িত্ব এসে জনাব তারেক রহমান সাহেবের ঘাড়ে উঠবে। এবং 2001 থেকে 2006 সনে হাওয়া ভবন মূলত যে কাজটি করার চেষ্টা করেছিল ইতিবাচকতা, রাজাকারদেরও তো একটা ভালো উদ্দেশ্য ছিল, আলবদরদের একটা ভালো উদ্দেশ্য ছিল, কিন্তু আলবদর সদস্য, রাজাকার বাহিনীর যারা সদস্য, তাদের নানা অপকর্মের কারণে এই দুটো বাহিনীর প্রচুর বদনাম হয়ে যায়, ইতিহাসে অভিশপ্ত হয়। তবু হাওয়া ভবন মূলত বিএনপির একটা গবেষণা সেল ছিল। সেখানে বসে তারা চিন্তা করত কি করে রাজনীতি করা যায়। সেখানে তারা বিভিন্ন তথ্যপত্র দিয়ে বিভিন্ন পলিটিক্যাল তারা এজেন্ডা তৈরি করত, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য রাজনীতির ন্যারেটিভ তৈরি করত। তো এই উদ্দেশ্যে অনেকটা আওয়ামী লীগের সিআরআই এর মতো একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান ছিল হাওয়া ভবন।
কিন্তু সেই হাওয়া ভবনে কি করে ট্যাক্স ঢুকে পড়লো, কি করে ট্যাক্সি ঢুকে পড়লো, কি করে কন্ট্রাক্টারি ঢুকে পড়লো, কমিশন বাণিজ্য থেকে শুরু করে সব কিছু একত্র হয়ে হাওয়া ভবনকে মানুষের নিকট রীতিমতো একটি জীবন্ত জ্বলন্ত আগ্নেয়গিরির লাভা বা জ্বালামুখ রূপে জাতির উপর চাপিয়ে দেওয়া হলো। ফলে কি হলো, জনাব তারেক রহমান সাহেব এত সুন্দর সুন্দর চিন্তা করলেন, ওখানে বসে এত ভালো ভালো কাজ করার চেষ্টা করলেন, তার একটিও তার কাজে এলো না। বরং তিনি সারা দেশে মিস্টার 10% হিসাবে পরিচিত হলেন, এবং এটা আর মুছা গেল না। এই যে তিনি প্রধানমন্ত্রী হবেন, তার অল্প কয়েকদিন আগে টাইম ম্যাগাজিন তাকে নিয়ে একটা বিশাল প্রতিবেদন ছাপালো, যেখানে তাকে প্রডিগাল বয় হিসেবে বলা হলো, উচ্ছনে যাওয়া, বেহিসাবি, বাজে স্বভাবের, ঘুষখোর, দুর্নীতিবাজ একজন পুরুষ হিসেবে তাকে টাইম ম্যাগাজিন তুলে ধরলো। তো বোঝার চেষ্টা করুন যে পাপ কখনো বাপকে ছাড়ে না। অন্যের পাপ মানে আপনি কিচ্ছু করেন নাই, একেবারে নিরপরাধ, কিন্তু আপনার আশেপাশে যারা লোকজন রয়েছেন তারা অন্যায় করেছে, সেই দায় আপনি এড়াতে পারেন না। তো বিগত দিনে সেই দায় যদি এখনো তারেক রহমান সাহেবকে তাড়া করে, এবং বিগত দিনে যে নেতাকর্মীদের দাপট ছিল, শক্তি ছিল, অভাব ছিল, অভিযোগ ছিল, সেটি এই জমানাতে এসে এত ডিজিটালাইজড হয়ে গেছে, এবং এর সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত হয়েছে, এবং গত 17 বছরে তাদের যে না পাওয়ার বেদনা, না খাওয়ার বেদনা, সবগুলো একত্রে সুদে আসলে যোগ হয়ে যেভাবে এই সময়টিতে পথে ঘাটে মাঠে চাঁদাবাজদের যে দৌরত্ব বৃদ্ধি পেয়েছে, এটা যদি অব্যাহত থাকে তাহলে বিএনপির পতনের জন্য আর কিচ্ছু দরকার হবে না, এই চাঁদাবাজরাই যথেষ্ট। মহান আল্লাহ আমাদের সবাইকে এই চাঁদাবাজের যে জুলুম অত্যাচার থেকে রক্ষা করুন, হেদায়েত করুন, দয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।